নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জঙ্গল থেকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাতটা বোধহয় সেদিন অমাবস্যা ছিল। চারিদিকে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটা। বাড়ির সামনে সাদা পাঞ্জাবি কালো ওভারকোট পরে একজন মাঝবয়সী লোক ফুটবল খেলছে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা তার ছেলের সঙ্গে। বলটা একবার জোরে মারার জন্য তার ছেলেকে ছাড়িয়ে বলটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বুবাই সাবধানে, দাঁড়া, ছুটে যাস না বলের দিকে। আরে অন্ধকারে পোকামাকড় থাকতে পারে। দাঁড়া বুবাই, দাঁড়া, আমি আসছি। ছেলেটা তার বাবার কথা না শুনে বলটাকে আনার জন্য জঙ্গলের ভিতরে ঢুকে গেল। গাছের শুকনো পড়ে থাকা পাতায় পা দিয়ে ছুটে যাওয়ার জন্য খড়খড় আওয়াজ শোনা গেল। তার পিছন পিছন তার বাবাও জঙ্গলে ঢুকলো। বুবাই, কোথায় তুই? কই রে? হ্যাঁ, কোথায় তুই? হ্যাঁ, এই তো এখানে ছিল তার ছেলেটা। এই তো বলটা এখানে পড়েই আছে, কিন্তু ছেলেটা গেল কোথায়? কয়েক সেকেন্ডের মধ্যে যেন হাওয়ায় মিলিয়ে গেল তার ছেলেটা। ভদ্রলোক এবার যেন একটু ভয় পেলেন। বারবার তার ছেলের নাম ধরে ডাকতে লাগলেন চিৎকার করে। তার নিজের গলার শব্দ পাহাড়ে ধাক্কা খেয়ে খেয়ে প্রতিধ্বনিত হয়ে তার কাছে ফিরে আসতে লাগলো। কিন্তু না, চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। এই নিস্তব্ধতার মাঝেই জঙ্গলের ভিতরে অনেক দূর থেকে যেন মনে হচ্ছে একটা ক্ষীণ বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। একটা অদ্ভুত সুর, কিরকম একটা ঘোর লাগানো ভাব। ভদ্রলোকের চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসতে লাগলো। একটা অদ্ভুত মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। নিজের ছেলের নাম ধরে বারবার ডাকতে ডাকতে ধীরে ধীরে নিজের জ্ঞান হারিয়ে ফেললেন ভদ্রলোক। তার জ্ঞান হারানোর পর জঙ্গলে নীরবতা ভেদ করে শোনা গেল একটা অট্ট হাসি। মোবাইলের অ্যালার্মটা শব্দ করে বেজে উঠল। অর্ঘ্য ধীরে সুস্থে চোখ খুলল। মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল সকাল 3:30-তে। অ্যালার্ম বন্ধ করে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল অর্ঘ্য। ফোনের অ্যালার্মটা বন্ধ করে দিল। তারপর ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরিয়ে একবার বাইরে তাকালো। ঘুটঘুটে অন্ধকার বাইরেটা। স্ট্রিট ল্যাম্পগুলো রাস্তায় একলা দাঁড়িয়ে রয়েছে। স্ট্রিট ল্যাম্পের আলোর নিচে রাস্তার উপর একটা কুকুর শুয়ে আছে। এই মাঝরাতে ঘুম থেকে ওঠার অভ্যাস তার নেই। ধীরে সুস্থে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিল অর্ঘ্য। ব্যাগপত্র আগের দিন রাতেই প্যাক করা ছিল। আর কিছুক্ষণ পরে ট্রেন আছে তার। তার বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়, হেঁটে ওই বড়জোর 15 মিনিট লাগে। আর এত সকালে গাড়িও পাওয়া যাবে না। অবশ্য সকালে হেঁটে যাওয়াটা কোনো সমস্যার ব্যাপার নয়। সমস্যা হলো বড় লাগেজ ব্যাগটাকে নিয়ে। সকালবেলায় ওই রকম একটা ব্যাগ কাঁধে করে নিয়ে যাওয়াটা সত্যিই কঠিন কাজ। তবুও কোনো উপায় নেই। 4:30-র সময় ট্রেন। ঘরের দরজাটা তালা দিয়ে বেরিয়ে পড়ল অর্ঘ্য। এই কিছুদিন আগেই সে ফরেস্ট অফিসারের চাকরি পেয়েছে। আপাতত এটাই তার প্রথম পোস্টিং, উত্তরবঙ্গের লেপচা ঘাট অঞ্চলে। জায়গাটার নাম শুনে প্রথমবার তার খুব ভালো লেগেছিল, কারণ পাহাড় তার এমনিতেই ভালো লাগে। এই ভালো লাগাটা তার হঠাৎ একদিনের নয়, অনেক ছোটবেলা থেকেই অর্ঘ্য একটু অন্যরকম। কম বয়সে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়। তারপর থেকে জ্যাঠা জেঠিমার কাছেই মানুষ হয়েছে সে। সত্যি বলতে গেলে স্নেহ আর ভালোবাসা কাকে বলে
7 বছর বয়সের পর সেটা ভুলে গেছে অর্ঘ্য। জ্যাঠা জেঠিমার বাড়িতে থাকতো বটে, তবে সেখানে ঠিক ভালোবাসাটা পায়নি। হয়তো তারা তাদের ছেলে মেয়ে নিয়ে ছোট সংসারে অর্ঘ্যর মতো একটা উটকো বোঝাকে মেনে নিতে পারেনি। শুধুমাত্র লোকলজ্জার ভয়ে তাকে বাড়িতে থাকতে দিয়েছিল। অবশ্য তাদের কৃতজ্ঞতা কখনোই ভোলার নয়, কারণ অর্ঘ্যের বাবা খুব বেশি কিছু জমিয়ে রেখে যেতে পারেননি, আর তার মামার বাড়ির তরফে মামা মামিরাও হাত তুলে দিয়েছিল। সেই সময় শত অনিচ্ছা সত্ত্বেও তার জ্যাঠা জেঠিমা তাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। খুব কম বয়সে জীবনের বিভিন্ন খারাপ দিকগুলো সে দেখতে পায়। ছোট থেকে জ্যাঠা জেঠিমার অপমান গঞ্জনা শুনতে শুনতে আস্তে আস্তে অনেকটা মানসিক পরিবর্তন হয় তার। ছোটবেলা থেকেই একটা মেন্টাল অ্যাংজাইটি আর ডিপ্রেশন তাকে ধীরে ধীরে ঘিরে ধরতে থাকে। বিভিন্ন মানুষের সঙ্গে মেশার ক্ষমতাটা হারিয়ে ফেলে সে, বরং তার বদলে হয়ে যায় কিছুটা ইন্ট্রোভার্ট প্রকৃতির। সবসময় একলা থাকতে পছন্দ করে। সব সময় নিজের মধ্যে থাকার জন্য সে বেশ কিছুটা কল্পনাপ্রবণ হয়ে যায়। আর তখন থেকেই তার সবথেকে প্রিয় বন্ধু হয়ে ওঠে তার গল্পের বই। স্কুল লাইব্রেরির গল্পের বইয়ের পাতায় ঘন্টার পর ঘন্টা চোখ রেখে কাটিয়ে দিত অর্ঘ্য। ছোটবেলায় পড়া তার সেই গল্পের বইগুলোর চরিত্ররাই তার মনে ঢুকিয়ে দিয়েছে একটা অ্যাডভেঞ্চারের নেশা। তখন থেকে তার জঙ্গল পাহাড় এগুলোর প্রতি একটা অদ্ভুত টান তৈরি হয়েছে। আর সেই জন্যই ভালো ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি পাওয়া সত্ত্বেও সে বেছে নিয়েছে এই ফরেস্ট অফিসারের কাজ। কলেজে পড়ার সময় সে তার জ্যাঠা জেঠিমার বাড়ি ছেড়ে এই মেসে উঠে এসেছিল। রাস্তাটা খুব ফাঁকা, আকাশে এখনো আলো ফোটেনি, তবে ভোরবেলার পাখির ডাক শোনা যাচ্ছে। বেশ ফুরফুরে হাওয়া বইছে, তবে এই আবহাওয়ার মধ্যেও ভারী সুটকেসটা টানতে টানতে নিয়ে যেতে তাকে বেশ কিছুটা কসরত করতে হলো। মূল রাস্তা ছেড়ে বাঁ দিকে একটা বাঁক নিল অর্ঘ্য। এই রাস্তাটা সোজা স্টেশনের দিকে যায়। এখান থেকে স্টেশনটা দেখা যায় না বটে, তবে রেল লাইন দেখা যায়। এভাবে হেঁটে যেতে বেশ ভালো লাগছে তার। এবার আস্তে আস্তে একটু ভোরের আলো ফুটছে। এখানে রাস্তার দুদিকে বড় বড় গাছ রয়েছে। নাছোড়বান্দা কোনো ছোট বাচ্চাকে কোনো পছন্দের জিনিস কিনে না দিলে সেই বাচ্চাটা যেরকম হাত পা ছুঁড়ে কাঁদে, ঠিক তেমনভাবেই আশেপাশের গাছগুলো হাওয়ার দোলায় বারবার চঞ্চল হয়ে উঠেছিল। দুদিকে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা। অনেকটা মোবাইলের বন্ধুদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে রোম্যান্টিক গানের সঙ্গে দেওয়া নেচার পিকচারগুলোর মতো মনে হচ্ছে তার। এরকম পরিবেশেই একটা রবীন্দ্রসঙ্গীত বাজলে মন্দ হয় না। কথাটা একবার মনে হলো অর্ঘ্যর। নিজের মনে মনে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করতে লাগলো সে। অন্য কেউ সামনে থাকলে বা সঙ্গে থাকলে সে হয়তো এভাবে গান করার দুঃসাহস দেখাতো না, কারণ সে নিজেও জানে যে তার গানের গলা খুব একটা ভালো নয়। মোবাইলে যখনই সে পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া কোনো রাস্তা, জঙ্গলের মাঝের কোনো ব্রিজ বা দুই ধারে গাছের মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তার ছবি দেখে, তখনই তার মনে হয় এরকম একটা রাস্তা যদি সে হাঁটার সুযোগ পেত। এখন এই রাস্তাটাকেও সেরকমই দেখতে লাগছে। এরকম একটা একলা রাস্তায় হাঁটার খুব ইচ্ছা অর্ঘ্যর। না, অবশ্য সঙ্গে হাঁটার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই তার। এরকম একটা রাস্তায় হাঁটার কথা সে অনেকবার ভেবেছে, কিন্তু এটা কখনো ভাবিনি যে রাস্তার ওই দিকে তার গন্তব্যস্থলে কি থাকবে। তার এই রাস্তার শেষে যেরকম একটা রেল স্টেশন আছে, ট্রেনের দানবীয় চিৎকার আছে, সাধারণ মানুষের যানজট আছে, অভ্রর কল্পনার সেই রাস্তার শেষে এসব কিচ্ছু থাকবে না। থাকবে এমন কিছু একটা যেটা অন্য কেউ ছুঁয়ে দেখেনি, অন্য কেউ অনুভব করতে পারেনি, অন্য কেউ উপলব্ধি করতেও পারেনি। ছোটবেলা থেকেই নিজের সঙ্গে পাওয়া একাকিত্ব আর অনাদর তার মনে কল্পনা প্রবণতার একটা বিরাট ছাপ ফেলেছে। নিজের মনে মনে গুনগুন করতে করতে মিনিট 15-র মধ্যে অভ্র রেল স্টেশনে চলে এলো। টিকিট আগে থেকেই কাটা ছিল। কিছুক্ষণ পরে ভোরের নিস্তব্ধতা ভঙ্গ করে ট্রেন এলো। আগে থেকেই ট্রেনের সিট বুক করা ছিল তার। ট্রেনে চেপে বসলো অর্ঘ্য। আধো ঘুমে শহরের আলো আঁধারি কুয়াশার চাদর ভেদ করে
ট্রেনটা যেতে লাগলো গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চলন্ত ট্রেন থেকে জানালার বাইরেটা দেখতে খুব সুন্দর লাগে তার মনে আছে ছোটবেলায় সে যখন তার মা বাবার সঙ্গে কোথাও ঘুরতে যেত তখন জানালার ধারের সিটে সে বসতো, তার পাশে তার বাবা বসতো আর উল্টো দিকের সিটে বসতো তার মা। নতুন জায়গার কথা, নতুন কাজের কথা ভাবতে ভাবতে সিটে হেলান দিয়ে একটু ঘুমিয়ে পড়ে অর্ঘ্য। প্রায় ঘন্টা দুয়েক পরে ট্রেনের ঝাঁকুনিতে তার চোখ খুলে যায়। তখন ট্রেনের কামরায় অনেক লোক বসে আছে। ভোরে যখন সে ট্রেনে চেপেছিল তখন কামরায় মোটে ওই 2-3 জন লোক ছিল। অর্ঘ্য খেয়াল করল যে ট্রেনটা একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। স্টেশনের নামটা সে পড়তে পারল না। সেই সময় কামরা দিয়ে একজন হকার চা নিয়ে যাচ্ছিলেন। তার মনে হলো ঘুমের এই ম্যাজমেজে ভাবটা কাটানোর জন্য 1 কাপ চা খাওয়া দরকার। ভাই বলছি 1 কাপ চা দাও তো। হকার ভদ্রলোক তাকে 1 কাপ চা হাতে ধরাতেই অর্ঘ্যর সামনের সিটের লোকটা অর্ঘ্যকে বলে উঠল, ভাই আমাকেও 1 কাপ চা খাওয়াবে তো, লিকার। অর্ঘ্য কিছুটা অবাক হয়ে সামনের সিটে বসে থাকা লোকটার দিকে তাকালো। প্রথমে সে লোকটাকে খেয়াল করেনি, বা হয়তো খেয়াল করেছিল, ঘুমের ঘোরের জন্যই হয়তো অতটা ভালোভাবে দেখতে পারেনি। লোকটা আসলে একটা বই পড়ছিল। বইটার মুখের সামনে রাখার জন্য অর্ঘ্য তার মুখ প্রথমে দেখতে পায়নি। বইয়ের কভারটা খেয়াল করলো অর্ঘ্য। ইংরেজি ক্যাপিটাল লেটারে সোনালি হরফে লেখা আছে গুড নেম গড। বইটার নাম অর্ঘ্য কোথাও এর আগে শুনেছিল, এখন ঠিক খেয়াল পড়ছে না তার। ভদ্রলোক এবার মুখের সামনে থেকে বইটা সরাতে অর্ঘ্য তাকে দেখতে পেল। বয়স খুব বেশি নয়, অর্ঘ্যর মতনই হবে, 25 থেকে 26। পরনে একটা ব্ল্যাক শার্ট, চোখে ওভাল শেপের চশমা, তবে সানগ্লাস নয়, দেখে মনে হলো মাইনাস পাওয়ারের চশমা। এই ঘটনাটা তার কাছে খুব আকস্মিক। অর্ঘ্য সেই লোকটাকে মোটেও চেনে না, আবার লোকটার কাছে অর্ঘ্য হয়তো অপরিচিত। রাস্তাঘাটে তো সচরাচর এইভাবে কোনো অপরিচিত লোক কারোর কাছ থেকে চা ডিমান্ড করে বসে না। ভদ্রলোক হয়তো আলাপি মানুষ, এই কথা ভেবেই অর্ঘ্য হকারকে হাতের ইশারায় তাকেও চা দিতে বলল। হকারকে পকেট থেকে টাকা বের করে দিতে দিতে অর্ঘ্য সামনে বসা ছেলেটার সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করতে গিয়ে বলল, ট্রেনে সকালে এই চাটা না হলে চলে না। ঠিকই বলেছ, আমাদের ট্রেনের ইমোশন তো ঝালমুড়ি, লেবু চা, চালের পাঁপড় আর চকলেটকে ঘিরে। ছোটবেলায় যে কত খেতাম এই সব। হ্যাঁ তা তো বটেই। আচ্ছা তোমার নামটাই তো জানা হয়নি, আর কোথায় যাচ্ছ? আমার নাম প্রশান্ত বিশ্বাস, তোমার সাথেই যাচ্ছি। এবার অল্প কিছুটা অবাক হলো। আমার সাথে মানে? তোমার সাথে উত্তরবঙ্গে যাচ্ছি। এবার অর্ঘ্য আরও অবাক হলো। সে তো তাকে বলেনি সে কোথায় যাচ্ছে। সে আবার জিজ্ঞেস করলো, আমি উত্তরবঙ্গে যাচ্ছি তুমি কি করে জানলে? তুমি তো বললে আমাকে। আমি আমি কখন বললাম? আমি তো তোমাকে এই দেখছি। প্রশান্ত তার অবাক হয়ে যাওয়াটা বেশ উপভোগ করতে করতে বলল, আরে ঘুমের ঘোরে তুমি বলছিলে বিড়বিড় করে। এবার অর্ঘ্য কিছুটা অপ্রস্তুত হলো। সে কি সত্যি ঘুমের ঘোরে বিড়বিড় করছিল? এ বাবা, ট্রেনে এত লোক আছে, তাছাড়া চোর ছিনতাইবাজেরও অভাব নেই এখনকার দিনে। এতটা অসতর্ক হওয়া হয়তো তার উচিত হয়নি, কিন্তু সে তো সাধারণত ঘুমের ঘোরে কথা বলে না। অর্ঘ্য নিজের অপ্রস্তুত ভাবটা কাটানোর জন্য প্রসঙ্গ ঘুরিয়ে প্রশান্তকে জিজ্ঞেস করল, তা উত্তরবঙ্গে কি জন্য যাচ্ছ তুমি? ওখানে কি তোমার বাড়ি? না, আমার বাড়ি ওখানে নয়। আমার একজন বন্ধু একটু বিপদে পড়েছে, তাকেই সাহায্য করতে যাচ্ছি। ওই ছেলেটার কথাগুলো বেশ অদ্ভুত ঠেকলো তার। প্রত্যেকটা কথার মধ্যেই কীরকম একটা রহস্য লুকোনো আছে। বেশ কিছুক্ষণ তারা বিভিন্ন বিষয়ে গল্প করলো। একটার পর একটা স্টেশন পেরিয়ে ট্রেনটা যেতে লাগলো সামনের দিকে। বেশ কিছুক্ষণ কথা বলার পর প্রশান্ত আবার নিজের বইয়ের পাতায় মন দিল। অর্ঘ্য মোবাইলটা বার করে হেডফোন কানে দিয়ে একটা গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে আবার সে নিজের পুরনো স্মৃতির মধ্যে হারিয়ে গেল। ছোটবেলায় এরকম ট্রেনে চেপে কত মা বাবার সাথে ঘুরতে যেত। শেষবার তারা যখন পাহাড়ে গিয়েছিল তখনও ট্রেনেই গিয়েছিল। সেই দিনগুলোর কথা
এখনও খুব মনে পড়ে তার। অর্ঘ্য যেখানে থাকতো সেই শহরটা তার খুব প্রিয় ছিল। সেই শহরের অলিতে গলিতে তার ছোটবেলার স্মৃতি জড়িয়েছিল। কিছু ভালো স্মৃতি ছিল, কিছু ছিল খারাপ স্মৃতি। নিজের বাড়িতে থেকে সে চাকরি করতে পারত, কিন্তু সে পালাতে চেয়েছিল। পুরনো স্মৃতি, আনন্দ, দুঃখ সব কিছু থেকে অনেক দূরে পালাতে চেয়েছিল। দুপুর 3টের সময় ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যায়। নামার তোড়জোড় করতে থাকে অর্ঘ্য। স্টেশন ঢোকার কিছুক্ষণ আগে প্রশান্তর দিকে তাকিয়ে বলে, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ করে। এতটা রাস্তা যে কীরকম করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তা যদি পারো তাহলে লেপচাঘাট ফরেস্ট অফিসে এসো, কিন্তু তুমি আসলে আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই আসবো বন্ধু, আবার দেখা হবে আমাদের। নিশ্চয়ই। নামার কয়েক মুহূর্ত আগে শেষবার বিদায় জানানোর সময় অর্ঘ্যকে প্রশান্ত বলে, দেখো বন্ধু, পৃথিবীটা এরকমই, সব কিছু নিজের মতন হয় না। কিছুটা মেনে নিতে শিখতে হবে। আজকের ঘটনা মেনে নিয়ে কালকের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়াটাই জীবন। আর পুরনো দিনের খারাপগুলো থেকে শিক্ষা নিয়ে ঝেড়ে ফেলে দাও। ওগুলো আবর্জনা, অনেকটা ওই আখের ছিবড়ের মতো। আর ভালো দিনগুলোকে আগলে রাখো, ওগুলোই আসল। আপাতত বিদায় বন্ধু, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। শেষ কথাগুলো বলতে বলতে ভিড়ের মাঝে কোথায় যেন মিলিয়ে গেল প্রশান্ত। এদিক ওদিক এলো পাথারিভাবে চোখ বুলিয়ে অভ্র তাকে খুঁজে পেল না। কথাগুলো খুব অদ্ভুত লাগলো তার। আচ্ছা, প্রশান্ত কি করে জানলো যে সে কি ভাবছে? সে তো কিছু বলেনি। হাজার রকম ভাবনার মাঝে ট্রেন থেকে নামলো অর্ঘ্য। চিন্তাগুলো তখনও ঝেড়ে ফেলতে পারেনি। এখান থেকে লেপচাঘাট জিপে করে এখনও ঘন্টা 2 লাগে। একটা গাড়ির সঙ্গে দর কষাকষি করে কিছুক্ষণ পর গাড়িতে চেপে পড়ল সে। পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তা তার খুব ভালো লাগে। এখানে আকাশে পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখা যায় মেঘের পলাতক দল। চারিদিকটা ঢেকে থাকে কুয়াশার ফিনফিনে চাদরে। রাস্তার ধারে সারি সারি চা বাগানকে পিছনে ফেলে তাদের গাড়ি এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। এই সময়টা বোধ হয় বৃষ্টির সম্ভাবনা কম, না হলে এসব এলাকায় বৃষ্টির জন্য রাস্তা প্রায়ই সময় বন্ধ থাকে। উঁচু রাস্তা থেকে নিচের দিকে বাড়িগুলো খুব ছোট ছোট দেখাচ্ছে। জিপে রেডিওতে একটা খুব সুন্দর গান বাজছে। ফরেস্ট বাংলো পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 5:30 বেজে গেল। পাহাড়ের কোলে তখন অন্ধকার নেমে এসেছে। বাংলোটা বেশ পুরনো এবং পুরনো আমলের কাঠ দিয়ে তৈরি। গাড়ি চলার মেন রাস্তা থেকে ডান দিকে একটা পাথরের রাস্তা চলে গেছে। সেই পাথরের রাস্তা দিয়ে মিনিট 2 গেলে দেখা গেল বাংলোটা। বেশ সুন্দর দেখতে। সামনে কয়েকটা পাহাড়ি অর্কিডের গাছ রয়েছে। পিছন থেকে শুরু হচ্ছে লেপচাঘাট জঙ্গল। বাড়িটা বেশ কিছুটা উঁচুতে। বাড়ি চারিদিকটা বেশ ফাঁকা। আর বাড়ির পেছনের দিকে 300 থেকে 400 মিটার পর নিচের দিকে জঙ্গলটা দেখা যাচ্ছে। আর তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ রাস্তার অন্য পাশে রয়েছে মূল জনবসতি এলাকা। জায়গাটা বেশ সুন্দর লাগলো তার। এখান থেকে অনেক দূরের ধূসর পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। আর আকাশের মেঘগুলোকে যেন বড্ড জীবন্ত মনে হচ্ছে। জিপ গাড়িটা থেকে মালপত্র নিয়ে নেমে আসতেই একজন বছর 20-এর ছেলে অভ্রর সামনে এসে তার লাগেজ ব্যাগগুলো হাতে তুলে নিল। কিছুক্ষণ কথা বলে অভ্র বুঝতে পারল ছেলেটার আসল নাম বেশ বড় এবং বিধিকিচ্ছিরি হলেও ডাক নামটা বেশ ছোট এবং সহজপাচ্য, রিক। এই ছেলেটির বাবা আগে এখানে কাজ করত। তিনি মারা যাওয়ার পর থেকে রিক এখানে কাজ করে। পাহাড়ি এলাকার ছেলে হলেও তার বাংলা উচ্চারণ অসাধারণ এবং একেবারে বাঙালির মতো। স্যার, আপনাদের আসতে দেরি হলো? ট্রেনটা কিছুটা লেট ছিল, তাই দেরি হয়ে গেল। তা তুমি কি এখানে একাই থাকো নাকি আর কেউ থাকে? স্যার, আমি আসলে নিচের ওই গ্রামটাতে থাকি। বাড়িতে দিনের বেলা দেখাশুনো করার জন্য আমি থাকি, আরেকজন কাজের লোকও থাকে। আপনার কোনো অসুবিধা হবে না স্যার।
সমস্ত কিছু ব্যবস্থা করা আছে আগে থেকে। বাড়িটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির মধ্যে একটা রুমে বলতে গেলে একটা ছোটোখাটো লাইব্রেরি আছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো অর্ঘ্যর। একঘেয়েমি দূর করার জন্য কখনো না হয় সে এই বইগুলো পড়েই কাটাবে। উপরতলার একটা রুমে সে থাকবে ঠিক করলো। এখানে লাইনের প্রায় সময় সমস্যা, তাই টিভিটা নেই। তার হাত মুখ ধোয়ার জন্য আগে থেকেই গরম জল করে রাখা ছিল। প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল সে। সমস্ত জিনিসপত্র নামিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে অভ্র একটু বিছানায় গড়িয়ে নিল। এখন আর কোনো খাবার খাওয়ার ইচ্ছা নেই তার। যখন চোখ খুলল তখন হাত ঘড়িতে সময় হয়েছে রাত্রি 9:30। চারিদিকটা বেশ চুপচাপ। রিক তাকে আগেই বলে রেখেছিল যে সে চলে যাবে, তাই বাড়িতে এখন সে একা আছে। মনে মনে অভ্র একবার ভাবল পুরো ঘরটা ঘুরে দেখা যাক। একা একা পুরো ঘরটা ঘুরে দেখতে লাগলো সে। ঘরের ড্রয়িং রুমে ফায়ারপ্লেসের উপরে একজন বিদেশি সাহেবের অয়েল পেন্টিং চোখে পড়ল তার। বেশ সুন্দর ছবিটা। মানতে হবে যে তখনকার দিনের অসাধারণ শৈল্পিক কারুকার্য রয়েছে ছবিটাতে। এখানে চারিদিক তো বেশ নিশ্চুপ, তবে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঘরের সবকটা দরজা খোলা থাকলেও পিছন দিকে একটা ঘরের দরজা বন্ধ দেখতে পেল অর্ঘ্য। অবশ্য তালাটা অনেক দিনের পুরনো। তার খুব ইচ্ছা হলো ঘরের ভিতরে কি আছে দেখার। তখনই তার মনে পড়ল যে রিক তাকে ঘরের একটা চাবি দিয়ে গিয়েছিল। চাবিটা যেন কোথায়? ও হ্যাঁ, ঘরের টেবিলের পাশে আছে। অর্ঘ্য সিঁড়ি বেয়ে আবার দোতলায় উঠে গেল চাবিটা নেওয়ার জন্য। চাবিটা নিয়ে আবার নিচে নেমে এলো সে। চাবিগুলো একটার পর একটা তালার ভিতরে ঢুকিয়ে খোলার চেষ্টা করতে করতে 3 নম্বর চাবির বেলায় তালাটা খুলে গেল। ঘরের দরজাটা খোলার সাথে সাথে এক রাশ ধুলো বাইরে বেরিয়ে এলো। এই ঘরটা মনে হয় স্টোর রুম। মনে মনে বলল অর্ঘ্য। অনেক পুরনো ফার্নিচারের জিনিসপত্র রাখা আছে ঘরের ভিতরে। দেওয়ালে হাতড়ে অর্ঘ্য ঘরের লাইটটা জ্বালালো। কিছুই নেই ঘরটাতে সেরকম। অর্ঘ্য ঘরের দরজাটা বন্ধ করে বেরিয়ে যেতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার চোখে একটা জিনিস পড়ল। ঘরের কোণে একটা পুরনো আলমারির মাথায় একটা ছোট বাক্স রাখা আছে। অর্ঘ্য বাক্সর দিকে এগিয়ে গেল। আলমারি থেকে বাক্সটা নামানোর সময় কিছুটা ধুলো তার চোখে নাকে পড়ায় কাশি হলো তার। বাক্সটা হাতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে অর্ঘ্য আবার নিজের রুমে চলে গেল। পুরনো আমলের বাক্স, খুব বড় নয়, একেবারে ছোট। অসাধারণ কারুকার্য করা রয়েছে বাক্সটার গায়ে। বাক্সটার উপরে একটা ড্রাগনের ডিজাইন করা আছে, আর ধারে ধারে চারিদিকে তিব্বতী ভাষায় কোনো লেখা খোদাই করা আছে। বাক্সটা খোলার জন্য একটু কসরত করতে হলো তাকে, কারণ দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘকাল ধরে এই বাক্সটা খোলা হয়নি। কিছুক্ষণের মধ্যেই অর্ঘ্য খুলে ফেলল বাক্সের মুখটা। বাক্সের ভিতরে লাল কাপড়ে মোড়া একটা বাঁশির মতো কোনো বাদ্যযন্ত্র রয়েছে। বাঁশিটা কি হাড়ের তৈরি? দেখে তো তাই মনে হচ্ছে। মনে মনে ভাবল সে। বাঁশির সরু অংশটায় মুখ লাগিয়ে ফুঁ দিয়ে বাজানোর চেষ্টা করল অর্ঘ্য। এত বড় বাড়ির নিস্তব্ধতাকে ভঙ্গ করে কানে ব্যথা ধরানো একটা কর্কশ আওয়াজ বেরিয়ে এলো বাঁশিটা থেকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওটা বাজানো থামিয়ে অর্ঘ্য নিজেই নিজেকে বলল, না, সঙ্গীত চর্চা আমার দ্বারা হবে না। আর বেশি রাত না করে আবার শুয়ে পড়ল সে। খুব সুন্দর আর মিষ্টি একটা বাঁশির সুর। গোটা জঙ্গল যেন ভরে গিয়েছে ওই সুরে। সুরের উৎসস্থানটা খুঁজতে খুঁজতে জঙ্গলের গাছের ডালপালা এড়িয়ে আওয়াজটা কোন দিক থেকে আসছে সেই দিকটা খেয়াল করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। কিছু দূর গিয়ে সামনে থেকে একটা খুব মিষ্টি গন্ধ আসে তার নাকে, অনেকটা মহুয়ার গন্ধের মতো। আরও কিছু দূর এগিয়ে সামনে একটা পাথরের কালো বেদির সামনে তার দিকে পিছন ঘুরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সে। ওই লোকটার হাতে বাঁশি ধরা। ওই লোকটা
অদ্ভুত একটা মায়াবী ছন্দে বাঁশি বাজাচ্ছে। কালো বেদিটার উপরে কেউ যেন শুয়ে আছে মনে হচ্ছে। একটু একটু করে ধীর পায়ে অর্ঘ্য এগিয়ে যায় লোকটার দিকে। জঙ্গলের শুকনো পাতায় খড়খড় শব্দ হয়। সঙ্গে সঙ্গে অর্ঘ্যকে অবাক করে দিয়ে একটা আকাশ ফাটানো পাখির ডাক শোনা যায়। পিছনে তাকিয়ে দেখে অর্ঘ্য, না, ওটা কোনো পাখি নয়, একটা প্রায় 3 মানুষ বড় মৌমাছি বা বোলতার মতন প্রাণী। অর্ঘ্যকে মাটিতে ফেলে দিয়ে অর্ঘ্যর কাঁধে চেপে বসে। অর্ঘ্য ভয়ে কাঠ হয়ে যায়। মৌমাছির মতো বড় প্রাণীটা তার চোষক যন্ত্রটা অর্ঘ্যর বুকের ভিতর ঢুকিয়ে দেয়। অর্ঘ্য আর চুপচাপ থাকতে পারে না, চিৎকার করে ওঠে। এই মুহূর্তে ঘুমটা ভেঙে যায় তার। বুঝতে পারে যে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। দর দর করে সারা শরীর ঘেমে গিয়েছে তার। হাত ঘড়িটা বিছানার পাশে রাখা ছিল। ঘড়িতে তখন সকাল 6টা বাজে। বিছানা ছেড়ে উঠে এবার একটু ফ্রেশ হয়ে নিল সে। যখন সে বাইরের বারান্দায় চায়ের কাপ হাতে বসেছিল তখন রিক বাড়িতে এলো। কাল রাতে আপনার কোনো অসুবিধা হয়নি তো স্যার? না না, কোনো অসুবিধা হয়নি আমার। একটু পরে তারা দুজন একসাথে জঙ্গলটা একটু ঘুরে দেখতে বেরোলো। আচ্ছা, এখানে জঙ্গলের বায়োডাইভার্সিটি কীরকম? এখানে বাইসন, রেড পান্ডা, ব্রাউন হিল ম্যাকাও, একটু ভেতরে গেলে স্নো লেপার্ডও দেখা যায়। আর চোরা শিকারীদের খবর? জঙ্গলের পিছন দিকটা আর বর্ডার এরিয়ার দিকে ভালো প্রোটেকশনের ব্যবস্থা আছে। এখানে চোরা শিকারির উৎপাতও কম তুলনামূলকভাবে। শেষ 4 বছরে চোরা শিকারি সংক্রান্ত কোনো ঘটনা এখানে ঘটেনি। অর্ঘ্যর বেশ ভালোই লাগছিল এইখানটা ঘুরতে। জঙ্গলের ভিতরে বিভিন্ন রঙের অর্কিড রয়েছে, রয়েছে পার্বত্য সরলবর্গীয় অরণ্য। এখানে গাছগুলো বেশ লম্বা আর জঙ্গলটা বেশ ঘন। জঙ্গলের মাঝখান দিয়ে আদিবাসীদের হেঁটে যাওয়ার মতো সরু রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে। চারদিকটা থেকে কুয়াশা এখনো চলে যায়নি। রাতের এই রকম একটা বিদঘুটে স্বপ্নের পর এখানে সকালে এসে তার মনটা বেশ হালকা লাগছে। কিছুক্ষণ পর তারা ঘোরাঘুরি করে আবার চলে এলো বাড়িতে। লাইব্রেরি থেকে একটা বই নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য অর্ঘ্য বাইরের চেয়ারটাই বসে পড়ছিল। সেই সময় মূল ফটক পেরিয়ে বাড়িতে একজন মাঝবয়সী ভদ্রলোক প্রবেশ করলেন। একটা সাদা গেঞ্জি আর ট্র্যাকস্যুটের প্যান্ট পরে আছেন ভদ্রলোক। গায়ে এলোমেলোভাবে জড়ানো রয়েছে একটা উলের চাদর। ভদ্রলোক খুব বেশি লম্বা নন, চোখে মোটা কালো ফ্রেমের চশমা আর মাথায় চুল একটু কম। নমস্কার, আপনি আমাকে চিনবেন না হয়তো। আমার নাম দিব্যেন্দু পাকরাশি। আপনার এখান থেকে খানিকটা দূরে আমি থাকি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। এলাকায় সচরাচর বাঙালি খুব একটা নেই, তাই আপনি এসেছেন শুনে আবার আপনার সাথে দেখা করতে এলাম। আরে পাকরাশি বাবু, আসুন আসুন। এসেছেন, ভালোই করেছেন। আমারও সময়টা কাটছিল না এখানে। বেশ কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে গল্প হলো। তার নিজের বাড়িতে একদিন আসার জন্য নিমন্ত্রণ করে তিনি চলে গেলেন। তখন অর্ঘ্য আবার একা হয়ে গেল। পাহাড়ি অঞ্চলে অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে যায়। বাইরে বেশ ঠান্ডা পড়েছে। রিকের চলে যাবার পর সে দরজা বন্ধ করে বাড়িতে ঢুকে পড়ল। নিজের শোবার ঘরে এসে একটা জিনিস দেখে চমকে গেল সে। কালকে সে যে বাক্সটা স্টোর রুম থেকে নিয়ে এসেছিল সেই বাক্সের ঢাকনাটা খোলা আছে। কাছে গিয়ে বাক্সটা হাতে নিয়ে সে দেখল বাঁশিটা এখনও এখানে আছে। বিছানার উপর বসে বাঁশিটা হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখতে লাগলো সে। আগের দিন রাতে খেয়াল করেনি, তবে আজকে খেয়াল করলো যে বাঁশিটার গায়ে একটা অদ্ভুত নকশা আঁকা আছে, অনেকটা একটা লোগোর মতন। লোগোর চারদিকে গোল করে একটা নাম লেখা আছে ইংরেজি অ্যালফাবেটে। বিলস পাব। এই শব্দটার মানে সে জানে না।
সেই সময় তার মনে হলো যে তার কানের কাছে কেউ যেন মাথা রেখে ফিস ফিস করে কিছু বলল। হঠাৎ চমকে গেল অর্ঘ্য, পিছনে ঘুরে তাকালো, না, কেউ নেই। হয়তো এত বড় বাড়িতে একা থাকার জন্য তার এরকম মনে হচ্ছে। তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়ল সে। রাত তখন কটা তার খেয়াল নেই। তার ঘুমটা হঠাৎ ভেঙে গেল একটা কাঁচ ভাঙার শব্দে। চোখ খুলে বুঝতে পারল যে ঘরে লোডশেডিং হয়েছে। বাইরে ঝড় উঠেছে খুব জোরে, মাঝে মাঝেই মেঘ ডাকছে। দূর, এত রাতে কোথায় আবার কি ভাঙলো? এক মুখ বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরোলো অর্ঘ্য। সঙ্গে টর্চটা নিয়ে নিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলো যে সিঁড়ির পাশে থাকা একটা ছবির ফ্রেম পড়ে ভেঙে গিয়েছে। বাইরে তখন খুব মেঘ ডাকছে। ছবির ফ্রেমটা আবার কি করে পড়লো? হয়তো হাওয়াতেই পড়ে গিয়েছে মনে হয়। সে আবার উঠে নিজের ঘরের দিকে যাবে, সেই সময় মনে হলো যে বাইরের দরজায় ঠকঠক করছে কেউ। এত রাতে এখানে কারো আসার কথা নয়। সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরের দরজার দিকে এগিয়ে গেল অর্ঘ্য। বাইরের দরজা খুলতেই এক রাশ ঠান্ডা দমকা হাওয়া ঘরের ভিতরে ঢুকে পড়ল। না, বাইরে কিন্তু কেউ ছিল না। তাহলে দরজায় টকটক আওয়াজটা কি? আমি কি তাহলে ভুল শুনলাম নাকি? কিংবা কোনো গাছের ডালের আওয়াজ হবে হয়তো। এই ভেবে অর্ঘ্য ঘরের দরজাটা বন্ধ করে দিল। পিছন দিকে ঘুরে যখন আবার সে নিজের ঘরের দিকে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা দমকা হাওয়া তার কানের বাঁ দিক থেকে ডান দিকে চলে গেল। মনে হলো যেন কেউ ফিস ফিসিয়ে তার কানের কাছে এক মুহূর্তের জন্য কিছু বলেই আবার চলে গেল। এরকম একলা বাড়িতে অন্ধকারে ঝড়ের রাতে এমন একটা ঘটনায় হাত পা ঠান্ডা হয়ে গেল অর্ঘ্যর। বাড়ির ডান দিকের করিডোরে কারোর বুটের আওয়াজ শোনা গেল মনে হচ্ছে। মনে হলো যেন ডান দিকের করিডোরের ড্রয়িং রুমে কেউ হেঁটে বেড়াচ্ছে। অর্ঘ্য ধীরে ধীরে সেদিকে এগোতে লাগলো। না, এবার সে আর শুনতে কোনো ভুল করেনি। ডান দিকের ড্রয়িং রুমে এসে চারদিকে টর্চ ফেলে চোখ বুলিয়ে দেখল, না, কেউ তো নেই, সব কিছু ঠিকঠাকই আছে। ঠিক সেই সময় টর্চের আলো পড়ল একটা জিনিসের উপর। এক মুহূর্তের জন্য তার বুকের ভিতরটা হিম হয়ে গেল। এরকম কিছু দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। টর্চের আলোটা পড়েছিল ড্রয়িং রুমের সেই অয়েল পেন্টিংটার উপরে। বিস্ফারিত চোখে স্পষ্ট সজ্ঞানে সে দেখেছে অয়েল পেন্টিং ফ্রেম, ছবির ব্যাকগ্রাউন্ড সব একই, আগের মতনই আছে। শুধু ফ্রেমের মধ্যে একটা জিনিস নেই, সেটা হলো সেই ইংরেজ সাহেব। কোনো এক জাদু মন্ত্র বলে ছবির ফ্রেম থেকে যেন উধাও হয়ে গিয়েছে সে। সেই সময় অর্ঘ্য তার পিছনে স্পষ্ট বুটের আওয়াজ আর কানের কাছে ফিস ফিস শুনতে পেল। পিছন দিকে ঘুরে তাকানোর মতন সাহস তার বুকে নেই। আরেকটা জিনিস শুনতে পেল সে, একটা মিষ্টি মাসি সুর। অদ্ভুত একটা ঘোর নেমে আসছে তার চোখে, আর তার কানের কাছে ফিসফিসিয়ে বলা ইংরেজি শব্দগুলো তার কাছে এবার স্পষ্ট হয়ে এলো। হেল্প আপন হুইলস। তারপর একটা অট্ট হাসি। আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলল অর্ঘ্য। সকালে মুখে একটু রোদ পড়ায় ঘুম ভেঙে গেল অর্ঘ্যর। ঘুম থেকে উঠতে একটু বেলা হয়েছে। বিছানাতে উঠে বসে আগের দিনের কথাগুলো মনে পড়তেই তার বুকের ভিতরটা আবারও ঠান্ডা হয়ে গেল। কাল কাল রাতে ওগুলো কি সত্যি ছিল? কিন্তু তাহলে আমি বিছানায় এলাম কি করে? তার মানে কি ওগুলো স্বপ্ন ছিল?
কিন্তু স্বপ্ন এতটা সত্যির মতো লাগলো কি করে? এই তো এখনো মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা। নিজের মনে কিছুক্ষণ বিড়বিড় করলো অর্ঘ্য। রুমের দরজার বাইরে রিকের টোকা দেওয়ার আওয়াজ শুনে তার হুঁশ ফিরল। স্যার ঘুম থেকে উঠলেন? হ্যাঁ, এই উঠলাম। আজকে একটু উঠতে আর কি দেরি হয়েছে আমার। কিছুটা ইতস্তত করে রিক বলল, বলছি স্যার, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার, জঙ্গলের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। বিছানা থেকে তড়াক করে উঠে দাঁড়ালো অর্ঘ্য। কি? ডেড বডি? কার? কিভাবে? স্যার, গ্রামের একজন লোকাল কাঠুরে ডেড বডি। আজ সকালে কয়েকজন লোক জঙ্গলে খুঁজে পেয়েছে বডিটা। জঙ্গলের মাঝখানে পড়েছিল। অর্ঘ্য তখনই ঘর থেকে বেরিয়ে রিকের সাথে সেই জায়গাটায় গেল। লোকাল পুলিশ ততক্ষণে সেখানে চলে এসেছে। গ্রামের লোকজন বেশ ভিড় করেছে। সকলের মুখে একটা আতঙ্কের ছাপ। যে লোকটা মারা গিয়েছিল এবার তার বডিটার কাছে গিয়ে দাঁড়ালো অর্ঘ্য। মৃতদেহটার বুকের মাঝখানটা কাটা, পাঁজরের ভিতরটা একদম ফাঁকা। দেখে মনে হচ্ছে যেন কেউ হৃৎপিণ্ডটা বার করে নিয়েছে। এই বীভৎস দৃশ্য সহ্য করা কঠিন। যে মারা গিয়েছে তার স্ত্রী সেখানে বসে কাঁদছে। পুলিশ সেই মহিলার জবানবন্দি নিল। মহিলা নিজের আঞ্চলিক ভাষায় কথা বললেও রিক অর্ঘ্যকে পুরো কথাটা অনুবাদ করে বুঝিয়ে দিল। যে মারা গিয়েছে তার নাম মংলু। রাতের বেলা মংলুর সাথে তার স্ত্রীর কোনো একটা ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়, যে জন্য সে ঘর থেকে রাগ করে বেরিয়ে যায় রাতের বেলা। আর আজ সকালে তার এই মৃতদেহ পাওয়া গেছে। কিছু দূরে দাঁড়িয়েছিল দিব্যেন্দু পাকরাশি। অর্ঘ্য তার কাছে এগিয়ে গেলে পাকরাশিবাবু বললেন, দুঃখজনক। হ্যাঁ, আপনার কি মনে হয় কোনো বন্য জন্তুর কাজ? হয়তো না। কোনো বন্য জন্তু কি শুধু হৃৎপিণ্ডটাই খাবে পুরো শরীরটাকে ছেড়ে দিয়ে? তাহলে কি কোনো অর্গ্যান পাচারকারীর দল? দেখুন, মনে হয় না। আমি বিগত 10 বছর ধরে এখানে আছি, কই কখনো তো এই অঞ্চলে কোনো পাচারকারী দলের সম্বন্ধে শুনিনি। তাহলে আপনার কি মনে হয় কি হতে পারে? দিব্যেন্দুবাবু কিছু একটা বলতে গিয়ে যেন বললেন না, শুধু বললেন, হ্যাঁ, দেখি আজ বা কাল ভাবছি আপনার বাড়িতে একবার যাব, তখন না হয় কথা হবে। গ্রামের লোকেরা যেন নিজেদের মধ্যে কিছু বলা বলি করছিল। তাদের মধ্যে দুঃখের ভাবটা রয়েছে কম, আর আতঙ্কের ভাবটা রয়েছে অনেক বেশি। এবার অর্ঘ্য এগিয়ে গিয়ে রিককে জিজ্ঞেস করলো, আচ্ছা, গ্রামের লোকেরা কি নিয়ে এত কথা বলা বলি করছে? ওসবে কান দেবেন না স্যার। জানেনই তো গ্রামের মানুষ কুসংস্কারাচ্ছন্ন হয় কিছুটা। অর্ঘ্য আর কথা না বাড়িয়ে বাড়ি চলে এলো। সে যেহেতু সদ্য এখানে এসেছে, সুতরাং তার উপর খুব একটা চাপ পড়বে না মৃত্যুর ঘটনাটা নিয়ে। আজকে তার শরীরটা ভালো লাগছে না, তলপেটে খুব ব্যথা করছে। সেজন্য কোনো খাবার না খেয়ে এসে শুয়ে পড়ল অর্ঘ্য। সেদিন আর ঘর থেকে বেরোলো না সে। আবার সেই একই মিষ্টি বাঁশির শব্দ। অর্ঘ্যর মনে হচ্ছে যেন সে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তার সামনে সেই কালো পাথরের বেদি। একজন মানুষ সেখানে শুয়ে রয়েছে। অর্ঘ্য নিজের অজান্তেই তার মুখ থেকে একটা দুর্বোধ্য ভাষা বেরিয়ে এলো। ওটাই বলে পারেফটিতি জয়কাইটিসে মুয়াথেন্সিয়া। এই গলার আওয়াজটাও যেন তার নয়, অন্য কারো। তার হাতের একটা বড় ছুরি নেমে এলো অজ্ঞান হয়ে শুয়ে থাকা লোকটার বুকে। ঘুম ভেঙে গেল তার। আজকে রাতেও আগের দিনের মতো একটা ভয়ানক স্বপ্ন দেখল সে। বিছানা ছেড়ে উঠতে যাবে, সেই সময় সে খেয়াল করলো তার পায়ের একটা জায়গায় খানিকটা কেটে গেছে। প্রথমে সে বুঝতে পারল না কি করে কেটে গেছে, হয়তো কোথাও খোঁচা লেগেছিল। তখন মনের ভুলে বুঝতে পারেনি। সেই সময় ছুটতে ছুটতে ঘরের ভিতরে এলো রিক। স্যার স্যার তাড়াতাড়ি বাইরে চলুন স্যার, হ্যাঁ আজকেও একজন মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেল অভ্র। যে মারা গিয়েছে সেই লোকটাকে আগেও দেখেছে, তবে তার স্বপ্নে।
এই লোকটাকে আজ সে বেদির ওপর স্বপ্নে শুয়ে থাকতে দেখেছিল। কোনোভাবে সেদিন অর্ঘ্য বাড়ি ফিরল। আজকে তার পেট ব্যথাটা আরেকটু বেড়েছে। বাড়ি গিয়ে একবার বমি করল সে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন সে মুখে জল নিচ্ছিল, তখন নিজের ঘাড়ের কাছে সে একটা কালো ছায়া দেখতে পায়। কিছুটা চমকে উঠে মুখ দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বের করে পিছিয়ে যায় অর্ঘ্য। এই ঘটনার পর থেকে বিকেলবেলা তার জ্বর আসে। তার জ্বরের কথা শুনে সন্ধেবেলার দিকে পাকরাশি বাবু তার সঙ্গে দেখা করতে আসেন। কিছু প্রয়োজনীয় ওষুধ দেয় অর্ঘ্যকে। তার ঘরে তার সাথে গল্প করার সময় পাকরাশি বাবু টেবিলের উপর রাখা সেই বাক্সটার দিকে খেয়াল করেন। অর্ঘ্য খেয়াল করে যে পাকরাশি বাবুর চোখে একটা ভয় কাজ করছে। কিছুক্ষণ পর পাকরাশি বাবু সেখান থেকে চলে যান। রাতে আবার একটা বিদঘুটে স্বপ্ন দেখে অর্ঘ্য। রাতের বেলায় সে অন্ধকার ঘরে বিছানায় শুয়েছিল। বিছানার চারপাশে অদ্ভুত কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে, আর তারা ফিস ফিস করে কী সব যেন বলছে। অর্ঘ্য বিছানা থেকে ওঠার চেষ্টা করেও উঠতে পারছে না। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢোকা সত্ত্বেও তার পুরো শরীরটা ঘেমে উঠেছে। শরীরের ওপর তার আর নিয়ন্ত্রণ নেই। আবার একইভাবে ঘুম ভেঙে যায় তার। আজকে তার শরীরের অবস্থা আরও খারাপ ছিল। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সে বুঝতে পারে যে কালকে রাতে তার স্লিপিং প্যারালাইসিস হয়েছিল। আজ সকালে আর বিছানা থেকে ওঠে না অর্ঘ্য। মাঝে তার সঙ্গে রিক এসে দেখা করে যায়। তার মুখের দিকে তাকিয়ে অর্ঘ্য বুঝতে পারে যে রিক কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। সারাদিন ঘরে বিছানায় শুয়ে বই পড়ছিল অর্ঘ্য। বিকালবেলা তার রুমে পাকরাশিবাবু আর রিক দুজনে একসাথে আসে। কিছুক্ষণ তারা দুজন অর্ঘ্যর সাথে বিভিন্ন বিষয়ে গল্প করল। বেশ কিছুক্ষণ পর পাকরাশিবাবু ঘরে টেবিলের দিকে আঙুল দেখিয়ে বললেন, আচ্ছা অর্ঘ্যবাবু, এই বাক্সটার ভিতরে কি যেন আছে? এই বাক্সটার ভিতরে তো একটা বাঁশি আছে, খুব সুন্দর দেখতে বাঁশিটা। হাড়ের উপর কি সুন্দর ডিজাইন করা আছে দেখুন। কথা বলতে বলতে অর্ঘ্য বাঁশিটাকে বাক্স থেকে বের করে তাদেরকে দেখালো। একবার হাতে নিয়ে দেখলেন পাকরাশিবাবু। বেশ কিছুক্ষণ এভাবে চোখ বুলোনোর পর অর্ঘ্যকে বললেন, ও আচ্ছা, আপনি এটা বাজাতে পারেন? না, একবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আচ্ছা, আজকে আরেকবার চেষ্টা করুন না। ধুরমশাই, এসব বাজানো আমার কম্য নয়। আরেকবার চেষ্টা করে দেখুন। অর্ঘ্য আর দ্বিমত না করে বাঁশির সরু মুখটা নিজের ঠোঁটের কাছে এনে ফুঁ দিয়ে একবার বাজানোর চেষ্টা করল। ঘরের সকলকে, এমনকি অর্ঘ্যকেও অবাক করে দিয়ে বাঁশি বেজে উঠল। একটা খুব মিহি আর মিষ্টি সুর বেরোতে লাগলো বাঁশিটা থেকে। সুরটা ঠিক সেরকম যেরকম অর্ঘ্য নিজের স্বপ্নতে শুনেছিল। বাঁশিটা বাজাতে পেরে সে নিজেও অবাক হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ তার শরীরের ভেতরটা ঝিমঝিম করতে লাগলো। কানের কাছে আবার সেই অস্বস্তিকর ফিস ফিস শব্দ শুনতে পেল। চোখের সামনে বসে থাকা পাকরাশিবাবু আর রিক ঝাপসা হয়ে গেল হঠাৎ। চারদিকটা কালো অন্ধকার হয়ে গেল। হাজার হাজার কঙ্কালের হাত অর্ঘ্যের হাত, মুখ, নাক চেপে ধরে তাকে যেন নিচের দিকে কোনো অতল কালো অন্ধকারে টেনে নিয়ে যেতে লাগলো। এই হাজার হাজার হাত তাকে ধরে চুবিয়ে দিল একটা কালো তরল পদার্থের মধ্যে। তার দম বন্ধ হয়ে আসছিল। নিজের শরীর থেকে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছিল। নাক মুখ দিয়ে সেই কালো তরল পদার্থটা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো যে সে আর বাঁচবে না। একে একে ছোটবেলার মুহূর্তগুলো তার মনে পড়তে লাগলো। ছোটবেলায় মা বাবার সঙ্গে কাটানো দিনগুলো, মা বাবার অ্যাক্সিডেন্টের পর জেঠুর বাড়িতে থাকা, ভালো খারাপ সব স্মৃতি একবারে যেন ঝাঁপিয়ে পড়ল তার উপর। সবার শেষে মনে পড়ল সেদিন ট্রেনের কথাগুলো। মনে পড়ল অদ্ভুত সেই অপরিচিত লোক, কি যেন তার নাম ছিল? হ্যাঁ, প্রশান্ত বিশ্বাস। কালো তরলের মধ্যে দম বন্ধ হয়ে যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিল অর্ঘ্য,
তখন মনে হলো অনেক দূর থেকে কেউ তার নাম ধরে ডাকছে। সেই কালো তরলের দিকে অন্ধকারের মধ্যে মনে হলো যেন উজ্জ্বল কোনো কিছু তার দিকে এগিয়ে আসছে। তারপর একটা বলিষ্ঠ হাত তরলের মধ্যে প্রবেশ করে তার হাতটা মুঠো করে ধরে তাকে টানতে লাগলো উপরের দিকে। দেখে মনে হলো যেন সেই হাজার হাজার হাতের শক্তি ছিল না এই হাতটার সাথে লড়াই করার। একটা গম্ভীর অথচ মিষ্টি পুরুষ কণ্ঠ শোনা গেল। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক মিব বন্ধনান মৃত্যৌ মূর্খিম মামৃত্যাৎ। আস্তে আস্তে সমস্ত অন্ধকার ভেদ করে তাকে ওপর দিকে তুলে নিয়ে যেতে লাগলো সেই বলিষ্ঠ হাত। যজামহে আর অন্ধকারের শূন্যতার মধ্যে বারবার প্রতিধ্বনিত হয়ে শোনা যেতে লাগলো সেই পুরুষ কণ্ঠের মন্ত্র। এই কণ্ঠটা সে চেনে। এটা তো মনে হলো যেন অনেক উঁচু থেকে কোথাও ধপ করে পড়ল অর্ঘ্য। সারা শরীরের বিভিন্ন জায়গায় এখন যন্ত্রণা। অর্ঘ্য, অর্ঘ্য, চোখ খোলো ভাই। আস্তে আস্তে সে নিজের চোখ দুটো খুলল। দেখল সে বিছানায় শুয়ে আছে। বিছানায় তার পাশে দাঁড়িয়ে রয়েছে প্রশান্ত। বিছানার দুই পাশে দুশ্চিন্তা মাখানো মুখে দাঁড়িয়ে রয়েছেন পাকরাশি বাবু ও রিক। এখন আপনার শরীর কীরকম আছে? অর্ঘ্য একটু কাঁপা কাঁপা গলায় বলল, এখন এখন একটু ঠিক আছে, কিন্তু কিন্তু কি হয়েছিল আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা। আর প্রশান্ত, তুমিই বা কখন এলে? পাকরাশি বাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, সেই সময় প্রশান্ত তাকে থামিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, এখন তুমি সুস্থ আছো, একটু বিশ্রাম নাও, তারপরে কথা হবে তোমার সঙ্গে। কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে তার ঘরে তিনজনে এলো আবার। পাকরাশি বাবু অর্ঘ্যর দিকে তাকিয়ে প্রশান্তর দিকে দেখিয়ে বললেন, বাবা অভয়াচরণ আপনার পাশে ছিলেন তাই, না হলে হয়তো আপনাকে বাঁচানো যেত না। অর্ঘ্য কিছুটা অবাক হয়ে তাকিয়েছিল প্রশান্তর দিকে। তারপর পাকরাশি বাবু বলতে শুরু করলেন, গ্রামের মানুষেরা এই মৃত্যুর ঘটনা শুরু হওয়ার পর এত ভয় পেয়েছিল কেন জানেন? কারণ এরকম ঘটনা বহু বছর আগে একবার ঘটেছে। তারা জানতো যে বহু বছর আগের ঘটনার পুনরাবৃত্তি শুরু হওয়া মানে আবারও সেই প্রচুর মানুষ মারা যাবে গ্রামে। ঘটনাটা প্রথমে আমিও জানতাম না। গ্রামের বয়স্ক মানুষদের মুখে মুখে এই গল্প ঘুরে বেড়ায়। তখন ভারতে ইংরেজরা সবে আসতে শুরু করেছিল। এটা 19বিংশ শতকের কথা। তখন এই অঞ্চলের নিচের দিকে গ্রাম অতটা বড় ছিল না। ওদিকে তখন চা বাগান ছিল। আর সেই সময় ইংল্যান্ড থেকে এই পাহাড়ে এসেছিলেন জেমস ওয়েলিংটন সাহেব। এই ঘরের ড্রয়িং রুমে অয়েল পেন্টিংয়ে আপনি ওই যে যার ছবি দেখেছিলেন না, তিনি হলেন সেই সাহেব। তিনি এই পাহাড়ে প্রায় অর্ধেক চা বাগান কিনে নিয়েছিলেন। প্রথম দিকে তিনি মোটামুটি ভালোই ছিলেন। জানা যায় যে সাহেবের বাবা ছিলেন একজন ব্রিটিশ এবং তার মা ছিলেন একজন গ্রিক। সেজন্য সাহেব ইংরেজির সাথে সাথে ওই গ্রিক ভাষাটাও ভালো জানতেন। পাহাড়ের মানুষেরা তাকে গোরা সাহেব বলে চিনত। এক সময় নাকি গোরা সাহেবের একটা মরণ ব্যাধি ধরা পড়ে। আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিলেন তিনি। সাহেবের যে রোগটা হয়েছিল সেই রোগটার নাম গিলোব্লাস্টোমা। এটা হলো ওই এক ধরনের অতি বিরল ক্যান্সার। এখনও এই রোগের কোনো চিকিৎসা নেই, আর সেই সময় তো কিছুই ছিল না। ওই সময় তিনি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু সব জায়গা থেকেই তিনি ব্যর্থ হয়ে ফিরেছিলেন। এমনকি ডাক্তার দেখাতে তিনি নিজের দেশেও ফিরে যান, তবে সেখানেও কোনো লাভ হয়নি। সেই সময় থেকেই তিনি কিছুটা মানসিকভাবে অপ্রকৃতস্থ হয়ে পড়েন।
যখন লৌকিক উপায়ের মাধ্যমে তার চিকিৎসার কোনো পদ্ধতি পাওয়া যাচ্ছিল না, তখন তিনি অতিলৌকিক পদ্ধতির আশ্রয় নেন। সেই সময় তার মনে একটা কুসংস্কার বাসা বাঁধে। তার মনে হয় যে অন্য কাউকে মেরে তার কাঁচা হৃৎপিণ্ড খেতে পারলে তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এই কাজ তো ইংল্যান্ড বা গ্রিসের মতন শহরে করা সম্ভব নয়। তাই তিনি আবারও পাহাড়ে ফিরে আসেন। ফিরে আসার সময় কোথা থেকে যেন সংগ্রহ করে নিয়ে আসেন এই হাড়ের বাঁশিটা। তারপর থেকে গ্রামের সহজ সরল সাধারণ মানুষকে ভুলিয়ে তিনি এই বাড়িটার পিছনের জঙ্গলে নিয়ে যান এবং সেখানে নৃশংসভাবে হত্যা করেন তাদের। এই যে বাঁশিটা আপনার কাছে ছিল, ওই বাঁশির সুর দিয়ে তিনি মানুষদের সম্মোহন করে নিয়ে যেতেন জঙ্গলের ভিতরে। প্রথমে গ্রাম থেকে একের পর এক মানুষ উধাও হয়ে যেতে থাকে। প্রথম দিকে গ্রামের সাধারণ মানুষেরা কিছু বুঝতে না পারলেও আর এক সময় সন্দেহ করেন তাদের গোরা সাহেবকে। গোরা সাহেব তখন আপনার মতনই এই বাড়িতে থাকতেন। শোনা যায় যে সেই সময় নাকি প্রায় 72 জন মানুষকে সে মেরেছিল। গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে গোরা সাহেবকে জঙ্গলের গাছের সঙ্গে বেঁধে দিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেয়। এবার প্রশান্ত পাকরাশি বাবুকে হাতের ইশারায় থামতে বলে নিজে বলতে শুরু করলো। কিন্তু এখানে সমস্যার সমাধান হয়নি। তার কিছুদিন পর থেকে গ্রামে আবার মানুষের মৃত্যু হতে থাকে। যে হাড়ের বাঁশিটা তোমার কাছে ছিল, ওটার সরু দিকটাই ফুঁ দিয়ে বাজিয়ে মানুষকে সম্মোহন করা যেত, আর উল্টো দিকটা দিয়েও বাকিটা বাজানো যেত। তবে তুমি ওটা জানতে না। যাই হোক, পরের ঘটনাটা শোনার আগে একটু আগের কিছু ঘটনাও শুনে নাও। নিজের রোগের চিকিৎসা খুঁজতে যখন বিদেশে যায় গোরা সাহেব, তখন সে একটা বিশেষ তন্ত্র সাধনার কথা জানতে পারে। গোরা সাহেব ছিলেন একজন খ্রিস্টান। ওল্ড টেস্টামেন্ট বা হিব্রু বাইবেল বইতে নরকের মোট 7 জন ডেভিলের কথা বলা হয়েছে। তাদের মধ্যে একজন ছিল বেলজেবুব। এই বেলজেবুব দেখতে হতো অনেকটা বড় আকৃতির বোলতার মতো। এরা মানুষের রক্ত খেত। এই যে বাঁশিটা রয়েছে তোমার কাছে, এই বাঁশিটার উল্টো বা মোটা দিকটা দিয়ে ওই শয়তানকে ডাকা হয়। ওই শয়তানকে ডাকার জন্য সাহেব এই হাড়ের বাঁশিটা জোগাড় করেছেন। এই বাঁশিটা আসলে মানুষের হাড় দিয়ে তৈরি। গোরা সাহেব বিশ্বাস করেছিল যে বেলজেবুবকে ডেকে একটা বিশেষ তন্ত্র সাধনার দ্বারা রোগ থেকে সুস্থ হওয়া তো সম্ভবই, বরং অমরত্বও পাওয়া সম্ভব। সেই অমরত্বের লোভে সাহেব জঙ্গলের মধ্যে বহুমূল্য কালো মার্বেলের বেদি তৈরি করেন। জঙ্গলের মধ্যে আজও সেই বেদি রয়েছে। সেখানে সাহেব গ্রামের বিভিন্ন মানুষকে ধরে এনে বলি দিত এবং ছুরি দিয়ে তার হৃৎপিণ্ডটা কেটে বাইরে বের করে আনত। মৃতদেহটাকে অর্পণ করত শয়তানের চরণে, আর হৃৎপিণ্ডটাকে শয়তানের প্রসাদ হিসাবে কাঁচা খেত সাহেব। সাহেবের মৃত্যুর পরও এই উপদ্রব চলতে থাকে, কারণ মৃত্যুর পর তার অমরত্বের বাসনা শেষ হয়নি। তার আত্মা তখনও ঘুরে বেড়াতো এই বাড়ির আশেপাশে। সেই সময় তার আত্মাকে বন্দি করার জন্য একজন বৌদ্ধ তান্ত্রিককে ডেকে আনা হয়। তিনি সফল হন ওই আত্মাকে বন্দি করতে। যে কাঠের বাক্সের ভিতরে বাঁশিটা রাখা ছিল, এটা আসলে অনেকটা ডিবুকের মতো। দীর্ঘ সময় ওই বাক্সটা খুঁজে পাওয়া যায় না। তারপর তুমি এই বাড়ির স্টোর রুমে বাক্সটাকে খুঁজে পাও এবং সেটাকে খুলে ওই আত্মাকে আবার মুক্তি দিয়ে দাও, আর ওই অশুভ শক্তি
তোমার শরীরে ঢুকে পড়ে। অনেকক্ষণ হতবাক হয়ে সব কিছু শোনার পর অর্ঘ্য বলল, তাহলে আমি 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 সুস্থ হলাম কি করে? হ্যাঁ, আমি সুস্থ হলাম কি করে? স্যার, এই মৃত্যুগুলো যখন হওয়া শুরু হয় তখন আমিও বেশ চিন্তায় ছিলাম। সে সময় দিব্যেন্দুবাবু আমার কাছে আসেন। এই মৃত্যুগুলো হওয়ার পর যেদিন সন্ধ্যাবেলায় আমি প্রথম আপনার বাড়িতে এলাম, সেদিন ওই বাক্সটার দিকে তাকিয়ে আমি রীতিমতো চমকে যাই। কারণ ওই বাক্সটার কথা আমিও জানতাম। ওই বাক্সটা যে অভিশপ্ত, আপনার রুম থেকে সেদিন আমি কিছু না বলে বেরিয়ে গেলেও পরে রিকের সঙ্গে দেখা করি। এই যে রিক, এদিকে শোনো একবার। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। আচ্ছা, অর্ঘ্যবাবুর রুমে একটা কাঠের বাক্স দেখলাম, তুমি কি ওটা দেখেছিলে? আমি কাঠের বাক্স তো দেখিনি কোনো। কাঠের বাক্স তুমি না দেখলেও আমি দেখেছি। আমার মন বলছে অর্ঘ্যবাবু খুব একটা বড় সমস্যায় জড়িয়ে পড়তে চলেছেন। এই যে এরকমভাবে মৃত্যুর ঘটনা মোটেও স্বাভাবিক নয়। আমি আমি নিজে অর্ঘ্যবাবুর ঘরে ওই অভিশপ্ত মাটির বাক্সটা দেখেছি। কি? হায় ভগবান, কি হবে আবার? একটা কাজ করো, তুমি একটু নজর রাখো অর্ঘ্যবাবুর ওপরে। এর পরের দিন সন্ধ্যাবেলা রিক পাকরাশি বাবুর বাড়িতে যায়। আর রিক, শোনো, কোনো খবর পেলে? আপনি ঠিক বলেছিলেন স্যার। আমি অর্ঘ্য স্যারের জামায় রক্তের দাগ দেখতে পাই। তাছাড়া ওনার পায়ে একটু চোটও লেগেছিল, সেটাও খেয়াল করলাম। অর্ঘ্য স্যারের প্যান্টের ট্রাউজারের জায়গাটা একটু ছিঁড়ে গিয়েছিল, আর সেই ছেঁড়া অংশটা আজকে যে মারা যায় তার হাতের মুঠোয় খেয়াল করেছি আমি। যাতে গ্রামের লোকের চোখে না পড়ে ওর জন্য আমি ওটা সরিয়ে নিয়েছি। আমার খুব ভয় করছে স্যার। এবারে আমাদের কি করা উচিত? শোনো, এখন অর্ঘ্যবাবুকে কিছু বলো না, আমি দেখি কি করা যায়। আচ্ছা, তোমার মনে আছে বেশ কিছুদিন আগে ওই একজন লোকের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল? সেই সময় অভয়াচরণ তান্ত্রিককে কোথাও থেকে ডেকে আনা হয়। আচ্ছা, আমরা কি ওনার কাছে সাহায্য চাইতে যেতে পারি না? তা হয়তো চাইতে পারি স্যার, তবে আমি তো জানি না উনি কোথায় আছেন এখন। উনি তো ভবঘুরে মানুষ, আমরা কি করে ওনাকে খুঁজে পাবো এখন? রিকের কথাটা শেষ করতে করতেই পাকরাশি বাবুর ঘরের দরজায় টোকা পড়ল। পাকরাশি বাবু ঘরের দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে চোখ ফেললেন। হতবাক হয়ে গদগদ গলায় বললেন, বাবা, আপনি এখানে? আসুন বাবা, কি কি সৌভাগ্য আমার! বিশ্বাস করুন, মনে মনে এখনই আপনার কথাই ভাবছিলাম। উল্টো দিকে দাঁড়িয়েছিলেন বছর 25-26-এর যুবক, প্রখ্যাত তন্ত্রসাধক অভয়াচরণ তান্ত্রিক। দেখুন, বারবার আমাকে আপনি করে কথা বলবেন না। সত্যি খুব অস্বস্তি হয় আমার, আর আমাকে এখানে আসতেই হতো। ধরে নিন এটাই মায়ের আদেশ। অর্ঘ্যবাবুকে বাঁচাতেই হবে আমাকে। তার এখনো অনেক কাজ বাকি আছে। কিন্তু কিন্তু আপনি বুঝলেন কি করে যে আমরা কি বিপদের মধ্যে আছি, বা অর্ঘ্যবাবুর কি বিপদ হয়েছে? ধরে নিন মাই আমাকে আপনাদের সম্বন্ধে এবং অর্ঘ্যবাবুর বিপদ সম্বন্ধে বলেছেন। বলুন, আমরা আপনাকে কি করে সাহায্য করতে পারি? আমাদেরকে যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে, না হলে প্রতিদিন এভাবে লোক মারা যেতে থাকবে। অর্ঘ্যবাবুর দেহে গোড়া সাহেবের আত্মা ভর করেছে, তাকে বাঁচানোর একটা পরিকল্পনা রয়েছে আমার। আজ বিকেলের দিকে আপনারা অর্ঘ্যবাবুর বাড়িতে যাবেন। প্রাথমিকভাবে তাকে কিছু বলবেন না, কিন্তু কথার ছলে তাকে দিয়ে ওই হাড়ের বাঁশি বাজিয়ে নেবেন। এটা করলে অভ্রর ভিতরে গোড়া সাহেবের আত্মা জেগে উঠবে। আমি তখন বাড়িতে ঢুকবো না, আমি ওই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকব। তারপরের পরিকল্পনা আপনাদেরকে পরে জানাচ্ছি। সেদিন সন্ধেবেলায় তারা একসাথে অভ্রর বাড়িতে যায়। বাইরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে অভয়াচরণ ওরফে প্রশান্ত। ঘরের ভিতরে অভ্র যখন বাঁশিটা প্রথমবার বাজায়
তখন তার পাশে বসেছিল পাকরাশি বাবু এবং রিক। পাকরাশি বাবু খেয়াল করেন যে অভ্রর চোখটা আস্তে আস্তে ঘোলাটে হয়ে আসছে। ঠিক সেই সময় হঠাৎ ঘরের লাইটগুলো দপ দপ করতে থাকে এবং একসময় নিভে যায়। ঘরটা এখন অন্ধকার এবং নিস্তব্ধ। পাকরাশিবাবু নিজের হাতে থাকা হাই পাওয়ারের টর্চ লাইটটা জ্বালান। তিনি খেয়াল করেন যে বিছানার উপরে মাথা নামিয়ে বসে রয়েছে অর্ঘ্য। তার হাতে বাঁশিটা তখনও ধরা। পিছন থেকে কানের কাছে ফিসফিসিয়ে রিক বলে, সামনে যাবেন না স্যার, যদি কোনো মানে বিপদ হয়। পাকরাশিবাবু তবুও সাহস করে অভ্রর দিকে এগিয়ে গেলেন। অভ্রর কাঁধে হাত দিয়ে কাঁপা কাঁপা গলায় পাকরাশিবাবু বললেন, অভ্রবাবু, আপনি ঠিক আছেন? সেই সময় অভ্র হঠাৎ মুখ তুলে তাকালো পাকরাশিবাবুর দিকে। তার ওই বিভৎস মুখ দেখে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল পাকরাশিবাবুর এবং রিকের। অভ্রর মুখটা একেবারে ফ্যাকাশে, চোখের মণি দুটো একেবারে সাদা, মুখ দিয়ে হিংস্র পশুর মতো গর্জন বেরিয়ে আসছে। বিছানায় উল্টো হয়ে চার পায়ে দাঁড়ালো অভ্র, মুখ দিয়ে বিভৎসভাবে গর্জন করতে থাকলো। ভয়ে কিছুটা অস্ফুটে আর্তনাদ করে পিছন দিকে পিছিয়ে এলেন পাকরাশিবাবু। অন্ধকার ঘরের মধ্যে টর্চের আলোয় পাকরাশিবাবু এবং রিক দুজনেই দেখতে পেলেন যে অভ্র কোনো মাকড়সার মতো দেওয়াল বেয়ে ঘরের দরজার কাছে এসে চার পায়ে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে গেল। তার পিছনে এবার বুকে সাহস নিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে এলেন পাকরাশিবাবু এবং রিক। কিন্তু অভ্র ততক্ষণে ছুটতে ছুটতে বাড়ির পিছনের দিকে ওই জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। ঠিক সেই সময় গাছের পিছন থেকে বেরিয়ে এলো অভয়াচরণ। কিছুটা ছোটার জন্য হাঁপাতে হাঁপাতে পাকরাশিবাবু অভয়াচরণের কাছে এসে বললেন, এবার কি হবে? কিছু চিন্তা করবেন না, এখন আমাদের পরবর্তী কাজ রাতের বেলায়। এখন চুপচাপ এখানে বসে থাকুন। আমাদের এবার খেয়াল রাখতে হবে যে জঙ্গলের ভিতরে কোনো মানুষ ঢুকছে কিনা। আস্তে আস্তে পাহাড়ের কোলে অন্ধকার নেমে আসে। অনেক দূরে দাঁড়িয়ে থাকা পাহাড় আর গাছপালাগুলো নিজেদের গায়ের চাদর ঢেকে দেয়। মাঝে মাঝে আকাশে মেঘ ডাকছে। আবহাওয়াটা খুব একটা ভালো নয়, কিন্তু চারদিকে অদ্ভুত একটা নিস্তব্ধতা বিরাজ করছে। প্রাণবন্ত পাহাড়টা এক মুহূর্তে যেন প্রাণহীন হয়ে গেছে, কিংবা নিশ্চিতভাবে অপেক্ষা করছে কোনো একটা বিশেষ মুহূর্তের জন্য। এত নিস্তব্ধতার মাঝে নিজেদের বুকের ধুকপুকুনির আওয়াজ শুনতে পারছেন পাকরাশিবাবুরা। বেশ কয়েক ঘন্টা তারা এইভাবে বসে নজর রাখছেন জঙ্গলের ভিতরে ঢোকার পথটার দিকে। এই সময় একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে এলো তাদের নাকে, আর তার সঙ্গে সঙ্গে একটা সুরেলা বাঁশির সুর। অভয়াচরণ নিজের ব্যাগ থেকে দুটো ধাগা বার করে বললেন, এই ধাগা দুটো আপনারা হাতে বেঁধে নিন, তাহলে আপনাদেরকে ওই বাঁশির আওয়াজ আর সম্মোহিত করতে পারবে না। সেই সময় দেখা গেল ওই রাস্তা দিয়ে আলো আবছায়ার মাঝখানে একজন লোক টলতে টলতে ধীরে ধীরে ঢুকছে জঙ্গলের দিকে। অভয়াচরণ হাতের ইশারায় পাকরাশিবাবু এবং রিককে উঠে দাঁড়াতে বললেন। আকাশে মেঘ ডেকে উঠল আবার, যেন কোনো ভাবী বিপদের অশনি সংকেত। তারা সেই লোকটার পিছনে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। তাদের পায়ে জঙ্গলের শুকনো পাতার খড়খড় আওয়াজ শোনা যাচ্ছে। তারা যতই এগিয়ে যেতে লাগলো, বাঁশির আওয়াজটাও ততই তীব্র হতে লাগলো। প্রায় 15 মিনিট হাঁটার পর তারা একটা খোলা জায়গায় এলো। রিক ফিসফিসিয়ে বলল, জঙ্গলের এতটা ভিতরে আমি কখনো আসিনি। তারা দেখতে পেল একটা গোল ফাঁকা জায়গা। তার মাঝখানে একটা কালো পাথরের বেদি রয়েছে। বেদির এক পাশে দাঁড়িয়ে রয়েছে অভ্র। অদ্ভুত একটা সুরে বাঁশি বাজাচ্ছে সে। তারপর সে বাঁশি বাজানো থামিয়ে পকেট থেকে একটা ছুরি বার করে এবং বেদিতে শুয়ে থাকা লোকটার বুকে বসিয়ে দিতে যায়। অভয়াচরণ একটা মন্ত্র পড়ে ওঠেন।
ওং সর্ববিঘ্নান উৎসারয় হুম ফট স্বাহা। ওং অপসর্পন্তু তে ভূতা ইয়ে ভূতা ভুবি সংস্থিতা ইয়ে ভূতা বিঘ্নকর্তারস্তে নশ্যন্তু শিবাজ্ঞয়া। অশুভ শক্তির হাত এক মুহূর্তের জন্য থমকে যায়। পিছন দিকে ঘুরে তাকায় গোড়া সাহেব। তার মুখের পৈশাচিক চিৎকারে এখন জঙ্গল কাঁপানো অট্টহাসি। এবার অভয়চরণের বুকে ছুরিটা বসিয়ে দেওয়ার জন্য গোড়া সাহেব ছুটে আসেন তার দিকে। গোড়া সাহেব সামনে এলে অভয়চরণ নিজের বুড়ো আঙুলটা ঠেকিয়ে দেয় গোড়া সাহেবের মাথায়। তারপর গম্ভীর কণ্ঠে এক নাগাড়ে মন্ত্রোচ্চারণ শুরু করে। ওম ও রজিতয়া নমঃ, ওম ও রজিতয়া নমঃ। এই একটাই লাইন বারবার পড়তে থাকে অভয়চরণ। আকাশে যখন বারবার বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠছে, ঝড়ে চারিদিকে উথাল পাথাল হয়ে যাচ্ছে, হাতের ইশারায় বেদির ওপর শুয়ে থাকা লোকটাকে তুলতে বলে অভয়চরণ। পাকরাশি বাবু আর রিক ছুটে গিয়ে সেই লোকটাকে সেখান থেকে তোলে ধীরে সুস্থে। এবার পকেট থেকে একটা জবা ফুল বের করে অভয়চরণ ওই পৈশাচিক শক্তির মাথায় রেখে দেয়। আস্তে আস্তে ওই পিশাচের চিৎকার একটু একটু করে কমে যায়। এবার কপাল থেকে হাতটা সরিয়ে অভয়চরণ দুটো হাতই তার মাথায় রাখে। পিশাচটা বসে পড়ে অভয়চরণের পায়ের কাছে। তখন অভয়চরণ তার কপালের কাছে একটা লকেট রাখে। প্রচণ্ড ঝড় হচ্ছে তখন, দুই এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। এবার অভয়চরণ এবার শেষ মন্ত্রটা পড়ে। বন্ধ ভূত বন্ধ, রাক্ষস বন্ধ, কঙ্কাল বন্ধ, বেতাল বন্ধ, পাতাল বন্ধ, আকাশ বন্ধ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বদিশা বন্ধ। বেমাচ বেমাচ কহ কহ স্থল হল, অবতর 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 দশা বিপ্র, রানী দশাঙ্গুলি, সংক্রান্ত বন্ধিনী বন্ধালি ফটু স্বাহা। শেষবারের মতো ওই অপশক্তিটা পৈশাচিক চিৎকার করে ওঠে। তারপর অর্ঘ্যের দেহ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে ঢুকতে থাকে ওই লকেটের ভেতর। অর্ঘ্য অজ্ঞান হয়ে পড়ে যায়। এই হাড়ের বাঁশিটা আর লকেটটার ব্যবস্থা আমি করব। রিক, তুমি এক কাজ করবে, এই বেদিটা ভেঙে ফেলবে যত তাড়াতাড়ি সম্ভব। অর্ঘ্য এতক্ষণ সবকিছু চুপ করে এক মন দিয়ে শুনছিল। সেই আপনি অজ্ঞান হয়েছিলেন আর এই এতক্ষণ পরে আপনার জ্ঞান ফিরল। অর্ঘ্য কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সবার মুখের দিকে। তারপর হাত জোর করে বলে, হয়তো আপনাদের অনেক কষ্ট দিয়েছি, তার জন্য আমি দুঃখিত। আমি সজ্ঞানে কিছুই করিনি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা না থাকলে হয়তো আমি আজকে বাঁচতাম না। আজকে আকাশটা খুব পরিষ্কার। বড় বড় পাহাড়ের মাঝে আকাশে এক ফালি উজ্জ্বল চাঁদ দেখা যাচ্ছে। বারান্দায় চেয়ারে বসে আছে অর্ঘ্য এবং প্রশান্ত। আচ্ছা, তুমি কি আগে থেকেই সব জানতে যে কি কি হতে চলেছে? হ্যাঁ, জানতাম বই কি, এই জন্যই তো বলেছিলাম আমাদের আবার দেখা হবে। তাহলে ট্রেনেই তুমি আমাকে সাবধান করে দিলে না কেন? In this reality, every single incident is connected to each other. আজ হয়তো তোমার মনে হচ্ছে যে এই ঘটনাটা তোমার জন্য ক্ষতিকারক, তবে কালকে এমন একটা দিন আসবে যেদিন তুমি বুঝতে পারবে যে এটা ঘটাও তোমার জীবনে জরুরি ছিল। প্রাথমিকভাবে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলো পেরিয়ে ভবিষ্যতে যখন পিছনে ঘুরে তাকাবে, তখন তোমার মনে হবে যে সেদিন ওই ঘটনাটা না ঘটলে আজ হয়তো আমি এখানে থাকতাম না। এটাই তো বাস্তব। নিজের পুরনো দুঃখগুলো থেকে, এমনকি নিজের ছোটবেলায় মা বাবার মৃত্যুর ঘটনার দুঃখ থেকে বেরিয়ে এসো। পৃথিবীটা খুব সুন্দর। ভগবান একটা দরজা বন্ধ করলে আরও অনেক দরজা খুলে দেয়। অর্ঘ্যের চোখটা জলে ছলছল করে উঠল। তাহলে আমার নাম কোনটা? অভয়চরণ না প্রশান্ত বিশ্বাস? দুটোই আমার নাম। আচ্ছা, তুমি যে এইসব তন্ত্র সাধনা করো, তোমার ভয় করে না কখনো? না, এরকম অনেক অভিজ্ঞতার সম্মুখীন আমি আগেও হয়েছি। যেমন? প্রশান্ত কিছুক্ষণ চুপ থেকে তারপর মুচকি হেসে বলল, সঙ্গী হবে আমার অভিযানের? অর্ঘ্যর মুখে একটা হাসি খেলে গেল। দুজনেই
চাঁদের জ্যোৎস্নার দিকে তাকিয়ে রইল। হয়তো পৃথিবীর কোনায় কোনায় লুকিয়ে রয়েছে এরকম অনেক আদিম অভিশাপের গল্প। হয়তো এরকম কোনো চাঁদনি রাতে আবার তারা হারিয়ে যাবে অনন্ত কোনো এক অভিযানের পথে।